মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীদের শুভ সকাল জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু কায়সার, তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে আজকে যে ক্লাসটি নেওয়া হবে সেটি হচ্ছে অধ্যায় পঞ্চম। তাহলে এই অধ্যায় পঞ্চমের আজকে আমরা একেবারেই শুরু থেকে ক্লাস করছি। আজকে যেহেতু আমাদের অধ্যায় পঞ্চম শুরু করছি, এই অধ্যায়টা হচ্ছে আমাদের কোম্পানি সংগঠন বা যৌথ মালিকানা ব্যবসায়িক সংগঠন, কথা যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন, যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন। তাহলে এই চ্যাপ্টার আমরা যেহেতু প্রাথমিকভাবে শুরু করতে যাচ্ছি, এই ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা জানা অনেক জরুরি এবং তোমাদেরকে বলবো চ্যাপ্টারের শুরুতে তোমাদের মনোযোগটা যাতে ভালো মতো থাকে, কারণ চ্যাপ্টারের সংজ্ঞা যদি বুঝতে না পারো, বৈশিষ্ট্য, গুরুত্ব এগুলো যদি বুঝতে না পারো, তাহলে চ্যাপ্টারের বাকি অংশগুলো কিন্তু তোমাদের অসম্পূর্ণই থেকে যাবে। আচ্ছা, তাহলে কোম্পানি সংগঠন কাকে বলে? এর আগে চ্যাপ্টার আমরা শিখেছিলাম অংশীদারি ব্যবসায়। তো অংশীদারি ব্যবসায় আমরা শিখেছি যে চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি যদি তাদের মধ্যকার শর্তাবলী যে শর্তাবলী থাকে সেটাকে বলা হচ্ছে চুক্তি। সেই চুক্তি আবার তিন ধরনের হতে পারে: মৌখিক চুক্তি, লিখিত চুক্তি এবং নিবন্ধিত চুক্তি। তাহলে সেটাকে বলা হচ্ছে অংশীদারি ব্যবসায়। তাহলে কোম্পানি সংগঠনও কিন্তু দুই বা ততোধিক ব্যক্তি থাকবে, কিন্তু এখানে ভিন্ন হচ্ছে কি, কোম্পানি আইনের অধীনে কোম্পানি যে গঠন করা হবে সেটা একটা আইন থাকবে, সে আইনের অধীনে গঠিত পরিচালিত কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সীমিত দায় সম্পন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলা হয়। তাহলে কোম্পানি সংগঠন কি হতে হবে? কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং সীমিত দায় সম্পন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। সরকার প্রদত্ত যে আইন রয়েছে সে আইনের অধীনে গঠিত হতে হবে। কোম্পানি আইনের অধীনে অন্যান্য আইনের ব্যবসায় এক এক ব্যবসার এক এক ধরনের আইন রয়েছে। তাহলে কোম্পানি সংগঠন গঠন করতে হলে অবশ্যই কী লাগবে? কোম্পানি আইন লাগবে। তাহলে কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত বা নিয়ন্ত্রিত কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সীমিত দায় সম্পন্ন যে সংগঠনটি সেটাকে বলা হয় কোম্পানি সংগঠন। কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সীমিত দায় সম্পন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বলা হয় কি? কোম্পানি সংগঠন। তাহলে এই কোম্পানি সংগঠনটা কি হয়? কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হয়, সীমিত দায় সম্পন্ন হয় এবং কোম্পানি যে আইন রয়েছে সে আইনের দ্বারা গঠিত ও পরিচালিত হয়। এই তিনটা বিষয় যদি আমরা একত্রিত করি তাহলে কিন্তু সংজ্ঞা হয়ে যাচ্ছে। আরেকবার দেখি কি হতে হবে? কোম্পানি আইনের দ্বারা গঠিত হতে হবে এবং পরিচালিত হতে হবে। আচ্ছা, এক। দ্বিতীয়ত হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হতে হবে এবং সীমিত দায় সম্পূর্ণ হতে হবে। এই তিনটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা সেটাকে সহজেই বলতে পারি, একত্রিত করলে এটি হচ্ছে কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী ব্যবসায়। আচ্ছা, এবার কোম্পানি সংগঠনের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমি এখানে তোমাদের একবার বলে দিচ্ছি, এরপর আমরা ধাপে ধাপে এগুলো কী করব, ধাপে ধাপে হোক আর যেভাবে হোক এটা আমরা করে নিব, আর যে ধাপেই করতে হবে এরকমের না। আচ্ছা, এক হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আইন সৃষ্ট প্রতিষ্ঠান দুই হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা। আচ্ছা, চিরন্তন অস্তিত্ব। তারপর হচ্ছে চার হচ্ছে সদস্য সংখ্যা। চার কি? সদস্য সংখ্যা। আচ্ছা, চার হচ্ছে সদস্য সংখ্যা। পাঁচ হচ্ছে সাধারণ সিলমোহর। ছয় হচ্ছে শেয়ার মূলধন। সাত হচ্ছে শেয়ার হস্তান্তর যোগ্যতা। আট হচ্ছে সীমাবদ্ধ দায়। আট হচ্ছে কি? সীমাবদ্ধ দায়। এবং নয় হচ্ছে বিধিবদ্ধ দায়িত্ব। আরো দুটা রয়েছে, সেটি হচ্ছে কি? 10 হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান এবং 11 হচ্ছে স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা। স্বতন্ত্র ধর্মী কি ব্যবস্থাপনা। তাহলে যেই বৈশিষ্ট্যগুলো পড়লাম, এবার বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে আমরা আলোচনায় আসি। খুবই মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ অংশীদারি ব্যবসায়ের যে বৈশিষ্ট্য আর যৌথ মূলধনী কোম্পানির যে বৈশিষ্ট্য এগুলোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। অতএব দুটা যাতে একত্রিত হয়ে না যায়। যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে
সেগুলো আমরা খুব সতর্কতার সহিত করব। এগুলো থেকে আমাদের কোশ্চেন আসে, একেবারে এই চ্যাপ্টার থেকে সবসময় কোশ্চেন আসে। আর যেহেতু এবার আমাদের যেভাবেই হোক এবার আমাদের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর মধ্যে থেকে কোশ্চেন যদি হয় তাহলে কোম্পানি সংগঠন থেকে অবশ্যই আমরা কোশ্চেন দিব, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। তাহলে সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে বলেছি যে কোম্পানি আইনের অধীনে কোম্পানি গঠনের ক্ষেত্রে যে একটা আইন রয়েছে কোম্পানি আইন, সেই আইনের অধীনে গঠিত হতে হবে। তাহলে সেটা কিন্তু এমনিতেই অটোমেটিক হয়ে যাচ্ছে, এটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান। যে আইন বহির্ভূত কোনো কার্যক্রম, যেমন এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান, যদিও বৈধভাবে করতে হয়, কিন্তু এটা এরকম বিধিবদ্ধ কোনো নিয়ম নেই যেভাবে করতে হবে, এতজনের মধ্যে করতে হবে, এটা সেটা স্থায়িত্ব, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কোম্পানি সংগঠনের ক্ষেত্রে গিয়ে এটাও কি হতে হবে, আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আইন দ্বারা এটা গঠিত হবে, আইন দ্বারা এটি পরিচালিত হবে এবং আইন দ্বারা এটি নিয়ন্ত্রিত হবে এবং আইনের মাধ্যমে এটার বিরোধ সাধন বা পরিসমাপ্তি ঘটবে। তাহলে এই জন্য বলা হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আইন বহির্ভূত কোনো কিছু এখানে করা যাবে না। তাহলে কোম্পানি সংগঠনের ক্ষেত্রে কোম্পানি যে আইন রয়েছে সে আইনের দ্বারাই এটার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে হবে। কৃত্রিম ব্যক্তিসত্তা, কৃত্রিম বলতে বোঝাচ্ছে কি, যেটা মনুষ্য সৃষ্টি। তাহলে এটা কৃত্রিম ব্যক্তি সত্তা, মানে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো এটার সম্মান রয়েছে, এটা স্বাধীনতা রয়েছে, বা ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো এটা আচরণ করতে পারে, অন্যের কাছ থেকে সম্মান বা শ্রদ্ধাবোধ পায়, সে অন্যের বিরুদ্ধে মামলা মোকদ্দমাও করতে পারে তার দাবি দেওয়া আদায়ের জন্য, বা অপর পক্ষের সাথে তাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য সে দাবি করতে পারে। এই জন্য বলা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বোঝাচ্ছে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো সম্মান পায়, ব্যক্তির মতো সে অধিকার লাভ করতে পারে। এটা কিন্তু আলাদাভাবেও জ্ঞানমূলকে আসতে পারে যে আইন সৃষ্ট প্রতিষ্ঠান কি অথবা কৃত্রিম ব্যক্তি সত্তা কি, এরপর রয়েছে চিরন্তন অস্তিত্ব। এগুলো কিন্তু আমাদের জ্ঞানমূলকের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা 3 নম্বরে আসি, চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝাচ্ছে, যে অস্তিত্ব চিরকাল থাকে, এই ধরনের কথাকে আমরা কিন্তু বুঝি চিরন্তন অস্তিত্ব, যেটা সহজে শেষ হয় না বা সহজে এটা নিঃশেষ বা পরিসমাপ্তি ঘটে না, সেটাকে বলা হচ্ছে চিরন্তন অস্তিত্ব। যেহেতু এটা আইনের দ্বারা গঠিত হয় এবং আইনের দ্বারা যে প্রতিষ্ঠানটি গঠিত হয় সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় এবং সেটা কার্যক্রমও দীর্ঘমেয়াদী থাকে। সেটা আজকে যেমন গঠন করা সম্ভব নয়, তেমনিভাবে কালকে সেটা শেষ করা সম্ভব নয়। যে জিনিস শুরু করতে সময় লাগে সেই জিনিসের নিঃশেষ বা পরিসমাপ্তি বা বিলুপ্ত সাধনের ক্ষেত্রেও সময় লাগবে। এই জন্য চিরন্তন অস্তিত্ব, যে কোম্পানি আইনের দ্বারা গঠিত হয় সেই কোম্পানিকে কি করতে হয়, আইনের দ্বারাই তার পরিবর্তন নিয়ে আসতে হয়, তার বিলুপ্ত সাধন ঘটাতে হয়। এই জন্য চিরন্তন অস্তিত্বের অধিকারী। এটা সহজে যেমন গঠন করা যায় না, তেমনি সহজে এটার পরিসমাপ্তি ঘটানো সম্ভব নয়। আচ্ছা, বা দু একজন যদি সদস্য মারা যায়, দু একজন সদস্য যদি এখান থেকে চলে যায়, বা দু একজন সদস্য মস্তিষ্ক বিকৃতি বা কোনো কারণে অপারগ হয়ে পড়ে, তাহলে এই প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি হবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে চিরন্তন অস্তিত্বের অধিকার। তারপর হচ্ছে আমাদের কি, সদস্য সংখ্যা। চিরন্তন অস্তিত্বের পর আমরা পাচ্ছি কি, সদস্য সংখ্যা। সদস্য সংখ্যা আমরা কোম্পানি সংগঠনের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর এটা হচ্ছে কি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি কি সেটা আমাদের জানতে হবে। তাহলে এটা জানলে আমাদের সদস্য সংখ্যা হয়ে যাবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50-এর মধ্যে সীমাবদ্ধ। মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন হতে পারে। সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 50-এর মধ্যে সীমাবদ্ধ সেই কোম্পানিকে বলা হচ্ছে কি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। মানে এই সদস্য সংখ্যা 1 জনও হতে পারবে না, 51 জনও হতে পারবে না, 2 থেকে 50-এর মধ্যে সীমাবদ্ধ হতে হবে। 2 জন হলেও চলবে, সমস্যা নেই। আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানির সদস্য সংখ্যা 7 জন, সর্বনিম্ন 7 জন থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, সেই কোম্পানিকে বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি কি, সর্বনিম্ন কয়জন থাকবে, 7 জন। সর্বনিম্ন কয়জন, 7 জন। আর সর্বোচ্চ কি হবে, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, তাহলে আরেকবার রিপিট করছি আমি, সদস্য সংখ্যাটা প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির সংগঠন সাধারণত কয় ধরনের হতে পারে,
কোম্পানি সংগঠনে হচ্ছে দুই ধরনের হতে পারে, এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি হবে, সদস্য সংখ্যা 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে 2 থেকে 50 জনের মধ্যে সীমাবদ্ধ। আশা করি এই সংখ্যাটা মনে রাখলে প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানির সংজ্ঞা হয়ে যাবে, প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হয়ে যাবে, বৈশিষ্ট্য হয়ে যাবে, মোট কথা কোম্পানি সংগঠনের সদস্য সংখ্যাও হয়ে যাবে। আচ্ছা, তাহলে কোম্পানি সংগঠনের সদস্য সংখ্যা আসলে কিন্তু আমরা একটা লিখবো না, দুটোটা লিখবো, প্রাইভেটের সংখ্যাও লিখবো, পাবলিকের সংখ্যাও লিখবো। এরপর রয়েছে কি সাধারণ সিলমোহর। সাধারণ সিলমোহর, তাহলে এই কোম্পানি সংগঠনের সাধারণ কি থাকে, সিলমোহর থাকে, তার ব্যক্তিগত সিলমোহর থাকবে, যে সিলমোহরের মাধ্যমে সে অন্যের কাছে প্রকাশ ঘটাতে পারবে যে এই ব্যবসায় প্রতিষ্ঠানের নাম এটা, এবং অন্য প্রতিষ্ঠান থেকে সে ভিন্ন, এবং সততার ক্ষেত্রে, বিভিন্ন দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের অনুমোদনের ক্ষেত্রে এই সিলমোহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সিলমোহরের মাধ্যমে কি করা যায়, কোনো জিনিসকে কাগজপত্রে সেটা অনুমোদন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য কোম্পানির যত কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রের মধ্যে সিলমোহর ব্যবহার করা আবশ্যক। কারণ এই সিলমোহর ব্যবহার করার মানেই হচ্ছে, সাধারণ যে সিলমোহর এটা ব্যবহার করার মানেই হচ্ছে এটা কোম্পানি সংগঠন, কোন কোম্পানি সংগঠন এবং সেই কোম্পানি সংগঠনের সাথে এটা সখ্যতা বা জড়িত, বা এটার সততা কতটুকু রয়েছে, সত্যতা কতটুকু রয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। কারণ কোম্পানি যে সময় কোনো ধরনের হিসাব সংরক্ষণ করতে চায়, কোনো ধরনের পরিমেল নিয়মাবলীর যে প্রয়োজনীয় বিধান রয়েছে সেই বিধানের যে কার্যক্রম পরিচালনা করতে যায়, সেক্ষেত্রে সাধারণ সিলমোহর ব্যবহার করা বাধ্যতামূলক। আর সাধারণ সিলমোহর ব্যবহারের মাধ্যমে কি হয়, প্রতিষ্ঠানের সামগ্রিক কাজগুলো আরও বেশি শক্তিশালী হয়, এবং এটা এক ধরনের অ্যাপ্রুভাল বা অনুমোদনকৃত বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয়। তাহলে আমরা পেলাম কি, এক নম্বরে আইন শীর্ষ প্রতিষ্ঠান আইনের দ্বারা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হতে হবে, এবং সেটা কি, কোম্পানি আইনের মাধ্যমে। কৃত্রিম ব্যক্তির সাথে, ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো আচরণ করবে, ব্যক্তির মতো সম্মান পাবে, ব্যক্তির মতো মর্যাদা পাবে, এবং ব্যক্তির মতো সে অধিকার ভোগ করতে পারবে। আচ্ছা, চিরন্তন অস্তিত্ব, তাহলে চিরন্তন অস্তিত্ব বলতে বোঝাচ্ছে যা সহজে নিঃশেষ হয়ে যায় না, যেটা গঠন করাও কঠিন আবার সেটা নিঃশেষ করাও কঠিন। কোনো অংশীদার যদি মারা যায়, মোট কথা কোম্পানি সংগঠনের কোনো ব্যক্তি বা অংশীদার বা কোনো পরিচালকের কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো বড় ধরনের সমস্যা বা ক্ষতি হবে না, আর এটা বিলুপ্ত হবে না। কারণ এই কোম্পানি সংগঠনে অনেক ধরনের সদস্য থাকে, অনেক বেশি সংখ্যক সদস্য থাকে, এবং সদস্যদের একজন দুজনের অনুপস্থিতি বা একজন দুজনের মৃত্যুবরণ বা হারিয়ে গেলে ব্যবসায়িক বড় ধরনের কোনো ক্ষতি সাধিত হয় না। সদস্য সংখ্যা তো বলা হলো, প্রাইভেট এবং পাবলিক লিমিটেডের দুটি। প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 50 জন, আর পাবলিকের ক্ষেত্রে হচ্ছে 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তারপর হচ্ছে সাধারণ সিলমোহর। সাধারণ সিলমোহরের মাধ্যমে কি হয়, পরিমাণ নিয়মাবলীর যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো পরিচালনার ক্ষেত্রে অবশ্যই আমাদের পরিমাণ নিয়মাবলীর যে প্রয়োজনীয় বিধান রয়েছে সেগুলোর ক্ষেত্রে, বা প্রয়োজনীয় যে কাগজপত্র রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণ সিলমোহর ব্যবহার করা বাধ্যতামূলক। আর সাধারণ সিলমোহরের মাধ্যমে কি হয়, ব্যবসায়িক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের পরিপূর্ণতা সাধিত হয়, এবং সেটার যে সত্যতা রয়েছে বা সেটার অনুমোদন রয়েছে সেই বিষয়গুলো জানার জন্য প্রতিটা কার্যক্রমের জন্য যে কাগজ রয়েছে সেই কাগজে সাধারণ সিলমোহর ব্যবহার করতে হয়, এবং সেটা এই কাজটি অবশ্যই হচ্ছে বাধ্যতামূলক। মানে কোম্পানি সংগঠনের ক্ষেত্রে সাধারণ সিলমোহর ব্যবহার করা বাধ্যতামূলক। এরপর আমরা পাচ্ছি শেয়ার মূলধন। শেয়ার মূলধন, যেহেতু এখানে আমাদের সদস্য সংখ্যা বেশি থাকবে, তাহলে এখানে শেয়ারের সংখ্যাও বেশি থাকবে। সদস্য যত বেশি হবে শেয়ারের সংখ্যা বেশি হবে, আর শেয়ারের সংখ্যা বেশি হলে মূলধনের পরিমাণও বেশি হবে। আর মূলধন যদি বেশি হয় তাহলে ব্যবসায়িক যে কার্যক্রম আছে সেটা পরিচালনা করা সহজ হয়, যে কোনো স্থানে ইচ্ছে করলে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হয়, এবং কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হয়। এবং যেহেতু সকলের মধ্যে এই অংশীদারি ব্যবসায়ের চুক্তি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হয় বা শেয়ার সংখ্যা দ্বারা, সেই ক্ষেত্রে কী হয়, এককের উপরে কোনো ধরনের দায় বর্তায় না। আচ্ছা, তারপর হচ্ছে শেয়ার হস্তান্তরযোগ্যতা।
শেয়ার হস্তান্তর যোগ্যতার ক্ষেত্রে আমরা বলবো সেই যে সদস্য সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম প্রাইভেট এবং পাবলিক লিমিটেডের কথা, সেই কথাটা এখানে নিয়ে আসবো। শেয়ার হস্তান্তর, এখানে শেয়ার হস্তান্তর বললে আমাকে প্রাইভেট পাবলিক দুটোটাই বলতে হবে। প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে কি শেয়ার হস্তান্তর, যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হস্তান্তর করা যায় না, শেয়ার অবাধে বিক্রি করা যায় না, সবার মাধ্যমে এটা সিদ্ধান্ত নিয়ে তারপর কার্যক্রম পরিচালনা করতে হয়। আর অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার বাজারে শেয়ার বিক্রি করা যায়, অবাধে হস্তান্তর করা যায়। তাহলে শেয়ার হস্তান্তর যোগ্যতার ক্ষেত্রে যদি আসে আমরা বলবো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার বাজারে শেয়ার বিক্রি করা যায়, আর প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে শেয়ার বাজারে শেয়ার বিক্রি বা হস্তান্তর করা যায় না। একেবারে সিম্পল বিষয়। তারপর হচ্ছে সীমাবদ্ধ দায়, যেহেতু যে যেই পরিমাণে শেয়ার ক্রয় করবে সেই পরিমাণে শেয়ারের বিপরীতে সে দায় থাকবে, অতএব শেয়ার ক্রয়ের মাধ্যমে তার দায়টা সীমাবদ্ধ থাকে। সে কোম্পানি যত বড় ক্ষতি হোক না কেন সমস্ত দায়ভার তার একার উপরে বর্তাবে না। সে যেই পরিমাণে একজন সদস্য যে পরিমাণে শেয়ার ক্রয় করবে ঠিক সেই পরিমাণে শেয়ার বিপরীতে তার দায় সীমাবদ্ধ থাকবে। তারপর হচ্ছে কি বিধিবদ্ধ দায়িত্ব। বিধিবদ্ধ কোম্পানির কিছু বিধান রয়েছে, যেমন হিসাব সংরক্ষণ করা, খাতা পর্যবেক্ষণ করা, তারপরে সভা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সভা অংশগ্রহণ, তারপর হচ্ছে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, পরিচালনা পর্ষদে অংশগ্রহণ, এই যে কার্যক্রমগুলো রয়েছে এই কার্যক্রমগুলোতে বিধিবদ্ধভাবে দায়িত্ব পালন করা বাধ্যতামূলক। কারণ যার যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব অবশ্যই তাকে পালন করতে হবে। যদি দায়িত্বে অবহেলা করে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আইন সৃষ্ট প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে একজন আরেকজনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ নিয়ে আসতে পারে। অতএব কী করতে হবে, বিধান অনুযায়ী যার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে হবে। এবং কোম্পানির যদি এই ধরনের বিধান না মেনে চলে তাহলে সরকার কিন্তু সেক্ষেত্রে কোম্পানির যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনও বাতিল করে দিতে পারে। কোম্পানির নিবন্ধন বাতিল হয়ে গেলে কোম্পানি দুর্বল হয়ে যাবে, মোট কথা পাবলিক লিমিটেড কোম্পানির যে তালিকা রয়েছে সে তালিকা থেকে বের হয়ে যাবে। অতএব এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। 10 নম্বর হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান। এটা একেবারে সিম্পল বিষয়, যেহেতু শেয়ার মূলধন অধিক পরিমাণে এখানে শেয়ার হোল্ডার থাকে, অধিক শেয়ার হোল্ডারদের অধিক মূলধন থাকে, তাহলে অধিক মূলধন থাকলে প্রতিষ্ঠান তো বৃহদায়তন হবেই। কারণ এখানে প্রতিষ্ঠানের আওতা পরিধি অনেক বেশি সম্প্রসারিত হয়। প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ বেশি থাকায় প্রতিষ্ঠানের কার্যক্রম অনেক জায়গায় সম্প্রসারিত হয়। এই জন্য বলা হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি অনেক বড় ধরনের এবং এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারি সরাসরি সহায়তা পাওয়া যায়। 11 নম্বর হচ্ছে স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা। তাহলে কোম্পানি সংগঠনের ব্যবস্থাপনা মালিকানা থেকে ভিন্নতর। কোম্পানি সংগঠনের যে ব্যবস্থাপনা রয়েছে সেটা সম্পূর্ণ ভিন্নতর, এই জন্য বলা হচ্ছে স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা। এখানে কোম্পানি সংগঠন আলাদা, কোম্পানি সংগঠনের ব্যবস্থাপনা আলাদা এবং কোম্পানি সংগঠনের মালিকানা হচ্ছে কি আলাদা। মালিকানা এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। অতএব এখানে যে দৈনন্দিন কার্য পরিচালিত হয় তা তৃতীয় পক্ষের উপর ন্যস্ত থাকে। এখানে দৈনন্দিন যে কার্যক্রম পরিচালিত হয় সেটা কি তৃতীয় পক্ষের উপরে ন্যস্ত থাকে। দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বরত যে কর্মকর্তা রয়েছে বা এমডি বা চিফ এক্সিকিউটিভ যারাই হোক না কেন, সেক্ষেত্রে কর্মচারী হিসেবে তারা পরিচালনা পর্ষদের কাছে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। পরিচালনা পর্ষদ যে রয়েছে সেই পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা কাজ করে থাকে। যারা বড় বড় কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তারা এই কি করে থাকেন, প্রতিষ্ঠানের যারা পরিচালক রয়েছেন তাদের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাহলে স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা একেবারেই মূল সার কথা হচ্ছে যে এটার মালিকানা এবং ব্যবস্থাপনা সম্পূর্ণই আলাদা। মালিকানা যিনি আর ব্যবস্থাপনা যিনি, এই দুটার মধ্যে মিল থাকবে না, মিল না থাকাই স্বাভাবিক। সেক্ষেত্রে মালিকানা যিনি তিনি ব্যবস্থাপনায় অংশগ্রহণ নাও করতে পারেন। তাহলে মালিকানা এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। এবার আমরা আরেকবার রিভিশনে আসি। আমরা কিন্তু কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য 11টা পড়লাম, অনেকগুলো পয়েন্ট, খুব সতর্কতার সহিত আমরা এই বিষয়গুলো লক্ষ্য করি। তাহলে এইগুলো যে কোনো দুইটা একসাথে বললে কিন্তু কোম্পানি সংগঠনের সংজ্ঞা হয়ে যায়। আরো বেশি সহজ কথা যে আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, চিন্তার অস্তিত্ব। তাহলে এটা কিন্তু আমরা এইভাবে সংজ্ঞা বলতে পারি যে সংগঠনটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং চিরন্তন অস্তিত্বের অধিকারী, তাকে বলা হচ্ছে কোম্পানি সংগঠন। ব্যাস।
অথবা এইভাবে বলতে পারি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা এবং চিরন্তন অস্তিত্বের অধিকারী সংগঠনকেই যৌথ মূলধনী সংগঠন বলা হয় বা কোম্পানি সংগঠন বলা হয়, এটাও হয়ে গেছে। আচ্ছা, তাহলে কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যগুলো আবার বলি। আইনসৃষ্ট প্রতিষ্ঠান, এটা হচ্ছে কি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। 2 হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা, 3 হচ্ছে চিরন্তন অস্তিত্ব, 4 হচ্ছে সদস্য সংখ্যা, 5 হচ্ছে সাধারণ সিলমোহর, 6 হচ্ছে শেয়ার মূলধন, 7 হচ্ছে শেয়ার হস্তান্তর যোগ্যতা, 8 সীমাবদ্ধ দায়, 9 হচ্ছে বিধিবদ্ধ দায়িত্ব, 10 হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান, 11 হচ্ছে স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা। তাহলে এই বৈশিষ্ট্য যেগুলো শিখলাম, এই বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে লিখে ভালো মতো অন্তত পক্ষে সংজ্ঞাটা 1 লাইন করে হলেও পড়ে মুখস্থ রাখবে, কারণ এটা আমাদের জ্ঞানমূলকের ক্ষেত্রে কিন্তু আসে। আর বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা অনুধাবনের উত্তরগুলো কিন্তু ভালো মতো দিতে পারবো না। অতএব এই পড়াটা তোমরা যেহেতু চ্যাপ্টারের প্রথম অংশ, খুব মনোযোগ সহকারে পড়ো, 1 বার হোক 2 বার হোক 3 বার হোক, তোমরা এটা খাতায় লিখে লিখে পড়ো, তাহলে বিষয়টা অনেক বেশি সহজ হবে এবং তোমাদের ভবিষ্যতে মনে রাখতে সহজ হবে। আর যেহেতু 11টা পয়েন্ট, আমি বলবো না 11টা পয়েন্ট একসাথেই পড়ো, তোমরা আগে এই 3টা পড়ো, 3টা পড়ে মুখস্থ করো, তারপর লিখো, আবার 3টা পড়ো মুখস্থ করে লিখো, আবার 3টা পড়ো মুখস্থ করে লিখো, এভাবে পরে 2টা পড়ো, তাহলে দেখবে ধারাবাহিকভাবে সবগুলো পড়া হয়ে যাচ্ছে। আমাদের এটা বৈশিষ্ট্যগুলো জানা থাকলেই হবে, সেক্ষেত্রে এখানে আগে পরের কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আশা করি তোমরা ভালো কিছু শিখতে পেরেছো। তোমরা মনোযোগ সহকারে ক্লাস দেখো এবং বাসায় সেগুলো নিয়ে স্টাডি করো। তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো।